হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হিস্ট্রি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা হিস্ট্রিটাকে কাটাছেঁড়া করব এবং সেই হিস্ট্রির যে মেন কম্পোনেন্টগুলো আছে, অর্থাৎ এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, প্রত্যেকটার ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আলোচনা করব। দেখা গেছে প্রিলিমসে মডার্ন হিস্ট্রি থেকে 25 মার্কস এবং মডার্ন হিস্ট্রি থেকে 25 মার্কস এবং অ্যানশিয়েন্ট এবং মিডিয়াল হিস্ট্রি থেকে 25 মার্কস অর্থাৎ টোটাল 50 মার্কসের কোশ্চেন আছে এবং আলাদা করে মেন্সে 100 মার্কসের কোশ্চেন আছে। সুতরাং প্রিলিমসটাকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে হিস্ট্রিটাকে অবশ্যই ফোকাস করতে হবে। সেক্ষেত্রে হিস্ট্রি 50 মার্কসের মধ্যে আউট অফ 50 মার্কস 45 মার্কস প্লাস অবশ্যই টার্গেট রাখতে হবে, তবেই প্রিলিমসে একটা ভালো স্কোর করা যেতে পারে। তাহলে এই যে মডার্ন হিস্ট্রি আছে যেখানে আমাদের আলাদা করে 25 মার্কস আসছে এবং এই যে অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রি আছে তার মধ্যে যে আলাদা করে 25 মার্কস আসছে, তাহলে প্রত্যেকটা যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমাদের প্রত্যেকটা টপিকগুলোকে ভালো করে দেখতে হবে এবং চলো এইগুলোর প্রত্যেকটা টপিকগুলো আমরা দেখি এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করি। এখন আমরা প্রথমেই আসছি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া টপিক থেকে। অর্থাৎ অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে এই যে 12টা টপিক আছে সেই 12টা টপিকগুলোর মধ্যে প্রথমে আমরা দেখছি যে প্রি হিস্ট্রিক টাইম, তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা আইভিসি, ঋগ্বেদিক, লেটার বেদিক পিরিয়ড, জেনিজম অ্যান্ড বুদ্ধিজম, মহাজনপদ এবং মৌরিয়ান এম্পায়ার এবং পোস্ট মৌরিয়ান এম্পায়ার বা পোস্ট মৌরিয়ান ইন্ডিয়া, এছাড়াও গুপ্তা পিরিয়ড, হর্ষবর্ধন পিরিয়ড অ্যান্ড সঙ্গম পিরিয়ড। এই 12টা টপিকগুলোর মধ্যে আমাদের প্রথমে যদি দেখি আমরা তাহলে প্রি হিস্ট্রিক টাইমস, অর্থাৎ এখানে যে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ এবং চ্যালকোলিথিক এজ, এই এজগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে এবং যে এজগুলোতে যে মোডস অফ লিভিং ছিল, লাইফস্টাইল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। এরপর আসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হলো প্রিলিমসের প্রত্যেক বছর একটা কি দুটো কোশ্চেন এসছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, অর্থাৎ এই টপিকটা ডাব্লিউবিপিএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর আসছি আমরা ঋগ্বেদিক পিরিয়ড। আচ্ছা, এখানে বলে রাখি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যদি আমরা পড়ি তাহলে সেখানে আমরা দেখা গেছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সমস্ত ইম্পর্টেন্ট সেন্টারগুলো আছে, অর্থাৎ হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা, এগুলো থেকে এগুলোর প্রত্যেকটার কখন ডিসকভারি হয়েছে, তাদের ইম্পর্টেন্ট যে সমস্তগুলো ইম্পর্টেন্ট যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন এসছে। সুতরাং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়তে গেলে তাদের ডিসকভারি থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত সাইটগুলো আছে বা সেন্টারগুলো আছে তাদের সম্পর্কে খুব ভালো করে খুঁটিয়ে জানতে হবে। এরপরেও এছাড়া তাদের পলিটিক্যাল লাইফ কেমন ছিল, তাদের এগ্রিকালচার কী কী, তারা এগ্রিকালচারের কী কী যুক্ত ছিল বা কী কী তাদের চাষবাস হতো, ট্রেড পলিসি কেমন ছিল, এছাড়াও তাদের রিলিজিয়াস প্র্যাকটিস কেমন ছিল সেগুলো জানতে হবে এবং তাদের ফাইনালি তাদের স্ক্রিপ্টটা কেমন ছিল সেটাও আমাদের জানতে হবে। আচ্ছা, এরপর আসছি লেটার ভেদিক পিরিয়ডে, এরপর আসছি ঋগ্বেদিক পিরিয়ডে। তো ঋগ্বেদিক পিরিয়ডে আমরা জানতে গেলে যে আমরা জানি যে বৈদিক পিরিয়ড যখন আমরা দেখেছি তখন এখানে চারটে মোস্ট যে বেদ আছে, ঋগ, বেদ, সাম, যজুর অ্যান্ড অথর্ব, এই বেদগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই বেদগুলো সম্পর্কে জানার পাশাপাশি আরও তাদের সেই ঋগ্বেদিক যে গডসগুলো আছে তাদের সেগুলো জানতে হবে এবং ইকোনমিক লাইফটাকেও জানতে হবে। এবং এখানে দেখো যে ঋগ্বেদিক পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ড, এই দুটো সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত আমরা দেখেছি যে পলিটিক্যাল লাইফ, তাদের ইকোনমিক লাইফ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ দেখা গেছে যে লেটার বেদিক পিরিয়ডে আমরা দেখছি চাইল্ড ম্যারেজটাকে এখানে দেখা গেছে, কিন্তু ঋগ্বেদিক পিরিয়ডে চাইল্ড ম্যারেজটা ছিল না। আচ্ছা, এছাড়াও ঋগ্বেদিক এবং লেটার বেদিক পিরিয়ডে যে সমস্ত ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলো ছিল, যেমন তোমার জন, রাজন, সভায়ন সমিতি, বালি, মানায়ন, নিশাকা, এগুলো তো ছিলই। এছাড়াও তাদের ট্রাইবাল যে অ্যাসেম্বলিগুলো ছিল সেই অ্যাসেম্বলি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বিধাতা, সভা, সমিতি, গণ পরিষদ, এগুলো সম্পর্কে জানতে হবে। এবং এছাড়াও এই সমকালীন সময়ে যে সমস্ত ইন্ডিয়ান রিভারগুলো ছিল, অর্থাৎ বর্তমান যে নামগুলো এখন আমরা দেখি যে চেনাব, রবি, সতলুজ, এই সমস্তগুলোর অ্যানশিয়েন্ট নাম কী ছিল, অর্থাৎ কী নামে ডাকা হতো, সেই নামগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে। এবং প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং কোনো চ্যাপ্টারটাকে এখানে ইগনোর করবে না। লেটার বেদিক পিরিয়ড, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রিলিমস এবং মেন্সের জন্য। আচ্ছা, এরপর আসি জৈনিজম অ্যান্ড বুদ্ধিজমের ক্ষেত্রে। জৈনিজমটাকে যদি আমরা দেখি তাহলে এখানে
লিস্ট অফ জৈন তীর্থঙ্কর আছে, যে 24 জন তীর্থঙ্কর আছে তাদের নাম, এবং বিশেষ করে প্রথম এবং 23rd 24 থেকে বহুবার কোশ্চেন এসছে, এবং অনেক সময় তাদের সিম্বল দিয়েও কোশ্চেন জিজ্ঞেস করে। এছাড়াও ওয়ান অফ দ্য মোস্ট যে তীর্থঙ্করা উনি হলেন মহাবীরা। তো মহাবীরা লাইফটাকে আমাদের জানতে হবে। অর্থাৎ জৈনিজম যে 24th তীর্থঙ্কর, ওনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ওনার ওয়াইফ, ডটার এবং পিরিয়ড অফ অ্যাসেটিজম, অ্যাটেন্ড অফ নির্বাণা এবং ডেথ, এগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়া তাদের ডক্টরাইন্স, অর্থাৎ জৈনিজমদের ডক্টরাইন্স কেমন ছিল সেই ডক্টরাইন্সটাকে জানতে হবে। অর্থাৎ যে 4 প্রিন্সিপাল ট্রুথ, নন ভায়োলেন্স, নন পজিশন, ডু নট স্টিল অ্যান্ড দ্য ব্রহ্মচার্য, এগুলো জানতে হবে। জৈন আর্কিটেকচার সম্পর্কে কিছু তথ্য যদি খুঁজে পাও সেক্ষেত্রে সেগুলোকে নোট ডাউন করে নেবে। এছাড়াও যে ত্রিরত্ন ছিল সেগুলো জানতে হবে, জৈন কাউন্সিল কোথায় হয়েছিল সেগুলো জানতে হবে। আচ্ছা, এরপর আসি বুদ্ধিজম। বুদ্ধিজমের ক্ষেত্রে সে একই প্যাটার্ন ফলো করছে। বুদ্ধিজমের ক্ষেত্রে আমরা দেখেছি যে বুদ্ধিজমের ক্ষেত্রে গৌতম বুদ্ধর বার্থ থেকে শুরু করে ডেথ পর্যন্ত যে সমস্ত লাইফ সাইকেলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনাগুলো আমাদের জানতে হবে। এবং তার যে সিম্বল অফ যে বুদ্ধিজম ছিল, যে যে তার বার্থের কী সিম্বল ছিল, গ্রেট রিনাউন্সিয়েশনের কী সিম্বল ছিল, নির্বাণের যে সিম্বল ছিল, সারমনের যে সিম্বল ছিল, মহাপরিনির্বাণের যে সিম্বল ছিল, সেগুলো কিন্তু জানতে হবে। এছাড়াও ওয়ান অফ দ্য মোস্ট যেটা হচ্ছে যে বুদ্ধিজমের যে 4টে যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেই বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকবারই কোশ্চেনে দেখা যায় প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে এই যে বুদ্ধিস্ট কাউন্সিল, অর্থাৎ যে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেই বুদ্ধিস্ট কাউন্সিলগুলো কোথায় হয়েছিল, কোন সময় হয়েছিল, তো অর্থাৎ কোন রাজার সময় হয়েছিল, এবং এছাড়াও কে সভাপতিত্ব করেছিলেন, এগুলো দিয়ে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন হয়েছে। সুতরাং বুদ্ধিজম এবং জৈনিজম কিন্তু প্রিলিমসে এবং মেন্সে উভয় ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়াও বৌদ্ধিক যে সাহিত্য যেটা, অর্থাৎ যে ত্রিপিটকা, জাতকা, মিলিন্দপনা, এগুলো বুদ্ধচরিত, এগুলো সম্পর্কে কিন্তু কোশ্চেন আছে। সুতরাং তোমার এখানে যদি মনে করো যে কোনোটাকে আমরা স্কিপ করবো তাহলে কিন্তু ভুল করবে। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটা দুটো করে কোশ্চেন অবশ্যই আসে। সুতরাং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঋগ্বেদিক পিরিয়ড, লেটার বেদিক পিরিয়ড, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপর আসি মহাজনপদ পিরিয়ড, বা যে 16 মহাজনপদ ছিল সেই মহাজনপদ পিরিয়ডটা। অর্থাৎ এই যে 16 মহাজনপদের মধ্যে যে কোশি, কোশলা, অঙ্গ, মগধা, ভ্রিজিবা, ভাজ্জি, মাল্লা, কুরু, বৎস, পাঞ্চাল, মৎস্য, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ, সুরসেনা অ্যান্ড চেদি, এই যে 16টা যে মহাজনপদ ছিল তাদের লোকেশনগুলো ইম্পর্টেন্ট। তাদের যে রাজধানী বা ক্যাপিটাল ছিল সেগুলো ইম্পর্টেন্ট। তাদের যদি কিছু যে অ্যাডজেসেন্ট এরিয়া বা কোথায় তাদের লোকেশনটা সেটা ইম্পর্টেন্ট। এছাড়াও ওখানে দেখা গেছে যে কিছু কিছু এই যে 16 জন মহাজনপদ তাদের মধ্যে কিছু কিছু ছিল মোনার্কিজ এবং কিছু কিছু ছিল রিপাবলিক। সেই নামগুলো আলাদা করে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। পারলে একটা ম্যাপ ড্র করে নিও, সেখানে কোনগুলো বর্তমান ইন্ডিয়ার কোন রাজ্যে পড়ছে এবং কোনগুলো পাকিস্তানে পড়ছে সেগুলো কিন্তু তোমরা ম্যাপে ড্র করে নিতে পারবে, তাহলে দেখবে সুবিধা হবে। এছাড়াও মহাজনপদগুলোর মধ্যে পরবর্তীকালে যে সমস্ত মহাজনপদগুলোর মধ্যে সাকসেসফুল হয় তার মধ্যে আমরা দেখেছি যে হরিয়াঙ্কা ডাইনাস্টি, যেমন ফাউন্ডার হচ্ছে বিম্বিসারা, বা সেই সময় তার এই হরিয়াঙ্কা ডাইনাস্টির রাজা অজাতশত্রু, উদয়ন, এরপরে আছে শাইসঙ্গ ডাইনাস্টি, তারপর লাস্ট আছে নন্দা নন্দা সাম্রাজ্য, অর্থাৎ নন্দ সাম্রাজ্য। তো নন্দ সাম্রাজ্যের ফাউন্ডার মহাপদ নন্দ, তারপর হচ্ছে নন্দ বংশের লাস্ট রুলার ধননন্দ। তো ওনাকে পরাজিত করার পর শুরু হয় যে মৌর্য এম্পায়ার। তো এখানে যে বুদ্ধিজমের সমকালীন যে মহাজনপদ পিরিয়ড, যে মহাজনপদে যে সমস্ত 16টা মহাজনপদ ছিল তার মধ্যে মগধার উঠে আসা এবং মগধার পরবর্তীকালে পুরো ভারতবর্ষ জুড়ে বিস্তার শুরু করা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রোনোলজি। তো সুতরাং এটাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এরপর আসি যদি মৌরিয়ান এম্পায়ার। মৌরিয়ান এম্পায়ারটাকে জানতে হলে মৌরিয়ান এম্পায়ারের মধ্যে যে সোর্সেসগুলো আগে জানতে হবে। অর্থাৎ সোর্সেসগুলো আমরা পাই যে মুদ্রা রাক্ষসা, এগুলো সাহিত্যিক সোর্স, এগুলো অর্থশাস্ত্র, ইন্ডিকা, এগুলো আছে। এছাড়াও এছাড়াও এপিগ্রাফিক্যাল যে সোর্স, অর্থাৎ জেমস প্রিন্সেপ উনি যখন এপিগ্রাফ আনভিল করেছিলেন অশোকান ব্রাহ্মী স্ক্রিপ্টে, তো সেখান থেকেও মৌরিয়ান এম্পায়ার সম্পর্কে অনেক কিছু তথ্য জানা যায়। আচ্ছা, এরপরে কিছু পিলার সম্পর্কিত তথ্য আছে যেগুলো অশোকান পিলার আছে, সেগুলোর থেকে কোশ্চেন আছে। এছাড়াও মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমাদের জানতে হবে। যে কিংগুলো ছিল, অর্থাৎ পরবর্তী যে মৌর্য সম্রাটগুলো ছিলেন, অর্থাৎ বিন্দুসারা, অশোকা,
বৃহদ্রথ, তাদের প্রত্যেকের সম্পর্কে খুব ভালো করে তথ্য জানতে হবে। বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকা সম্পর্কে তো তথ্য জানতেই হবে। তাদের যে সমস্ত অবদান ছিল, বা তাদের যে সমস্ত সেই সময়কালীন যে যুদ্ধগুলো হয় সেগুলো সম্পর্কেও জানতে হবে। এরপর মৌর্যন যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল, অর্থাৎ তাদের যে প্রশাসনিক ব্যবস্থা, তাদের যে কাঠামোটা ছিল সেই কাঠামো সম্পর্কেও জানতে হবে। এরপর আসি পোস্ট মৌরিয়ান ইন্ডিয়া। তো পোস্ট মৌরিয়ান ইন্ডিয়া অর্থাৎ বৃহদ্রথকে হত্যা করার পরে যে শুঙ্গ ডাইনেস্টি অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ যখন শুঙ্গ ডাইনেস্টি ফাউন্ড করেন, তার পরবর্তীতে কীভাবে কীভাবে মৌর্য পোস্ট মৌরিয়ান পিরিয়ডটা চলে সেই সম্পর্কেও জানতে হবে, সেই সম্পর্কেও জানতে হবে। এরপর এই মৌর্য সাম্রাজ্যের পরে সর্বশেষে যে কুষাণ সাম্রাজ্যের কুষাণ ডাইনেস্টি শুরু হয়, এবং সেখানকার মহান সম্রাট কনিষ্ক কনিষ্ক ছিলেন। কনিষ্ক সম্পর্কেও আমাদের জানতে হবে। অর্থাৎ শাকাহারা যখন, তো শাকাহারা হচ্ছে পোস্ট মৌরিয়ান পিরিয়ডের কিন্তু সময়, অর্থাৎ 78 এডি। তখন কিন্তু মৌরিয়ান এম্পায়ার কিন্তু গুরুত্ব একেবারে হারিয়ে গেছে। অর্থাৎ যে মেন যে মৌরিয়ান এম্পায়ারটা, তারপর কিন্তু এই যে আস্তে আস্তে শাকাহারা শুরু হয়, এবং কুষাণ সাম্রাজ্যের কুষাণ সাম্রাজ্যে যে সমস্ত রাজাগুলো ছিলেন, তাদের মধ্যে তাদের যে অবদানগুলো, সেগুলো তাদের মধ্যে কনিষ্কের অবদান অনেক বেশি ছিল, সেই কনিষ্ক সম্পর্কেও জানতে হবে। এরপর আসি পিএসসির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গুপ্তা পিরিয়ড। এই গুপ্তা পিরিয়ড সম্পর্কে আমাদের দেখি যে গুপ্তা এম্পায়ারের যে ফাউন্ডার শ্রীগুপ্ত থেকে শুরু করে চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত 1, প্রত্যেকের সম্পর্কে কিন্তু খুব খুঁটিনাটি তথ্য জানতে হবে। এখানে এখানে নবরত্নে যে ব্যাপার আছে সেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, সেগুলো জানতে হবে। এছাড়াও এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়াও সমুদ্রগুপ্ত, ওনাকে গ্রেটেস্ট রুলার বলা হয়, সে তার সম্পর্কে যতটা তথ্য পারা যায়, জানতে পারা যায় জানতে হবে। স্কন্দগুপ্ত। এছাড়া গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে ভালো করে জানতে হবে, যে গুপ্ত অ্যাডমিনিস্ট্রেশনের ডিভিশনগুলো, যে ডিভিশনগুলো ছিল সেই ডিভিশনগুলোকে কারা রুল করতো সেগুলো জানতে হবে। এরপর আসি যে গুপ্তা আর্কিটেকচার কেমন ছিল, অর্থাৎ গুপ্তাস আর্ট বা আর্কিটেকচার সম্পর্কে জানতে হবে। তাদের লিটারেসি সোর্স, অর্থাৎ যে ভাষা, শূদ্রকা, এছাড়াও আর্যভট্ট, বিশ্বকা দত্ত, বরাহমিহির যারা ছিলেন, তাদের যে সমস্ত লেখনীগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। সুতরাং গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে গুপ্তার যে পিরিয়ডটা ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেলিভিশন এবং মুন্সি ভাইজানের। প্রত্যেক বছরই একটা দুটো কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, এরপর যদি আসি যে হর্ষবর্ধন পিরিয়ড বা হর্ষর টাইমটা, তো গুপ্তার পরবর্তী হর্ষর টাইমটা যেখানে আমরা দেখেছি যে আহ হর্ষবর্ধনের যে উনি পুষ্যবতী ফ্যামিলি থেকে বিলং করতেন, এবং ওনার সময় বাণভট্ট বিলং করতেন। এছাড়া ওনার যে কন্টেম্পোরারি যে সমস্ত যুদ্ধগুলো হয়, যেমন পুলকেশী 2 এর সাথে ওনার যে যুদ্ধগুলো হয়, সেগুলো সম্পর্কে কিন্তু প্রিলিমস এবং মেন্সে উভয় ক্ষেত্রে কোশ্চেন এসে, এইগুলো কোনোভাবে ইগনোর করবেন না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হলো যে এরপরে পাল, সেন এবং শশাঙ্ক। তো বেঙ্গলে যে ডাইনেস্টি গুলো ছিল, তার মধ্যে যে পাল, সেন, শশাঙ্ক আমরা দেখেছি, যেখানে গোপালা, ধর্মপালা, দেবপালা, মহিপালা, এগুলো সম্পর্কে তোমার যেগুলো, এছাড়াও আছে বল্লাল সেন, লক্ষ্মণ সেন, এগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য পরীক্ষায় আসে, এবং সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্য। সুতরাং অ্যানশিয়েন্ট হিস্ট্রি এই যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, আমি প্রথমটাকে যদি আমি ক্রোনোলজিটাকে বাদ দিই, তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে থেকে শুরু করে যতগুলো চ্যাপ্টার এখানে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারগুলোর মধ্যে যে সাব টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কোনোটাই বাদ দেবে না, প্রত্যেকটা সম্পর্কে একটা ওভারঅল নলেজ নেবে। সেই নলেজ নেওয়ার পর তারপর থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে, এবং প্রত্যেকটা একটা প্রপার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, যাতে যদি প্রিলিমস এবং মেন্সে যদি কোশ্চেন কোনোভাবে ঘুরিয়ে আসে, তারা যেন তার সঠিক উত্তর জানা যায়। So, এখন আসছি, এখানে দেখো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার কিছু, এটা এটা প্রিলিমসের কোশ্চেন, এটা 2022 বা 21 কোনো একটা ইয়ারের কোশ্চেন হবে। এখানে দেখো কোশ্চেনটা আছে, হু অ্যামং দ্য ফলোয়িং স্টেটেড দ্যাট দেয়ার ওয়াজ নো স্লেভারি ইন ইন্ডিয়া, অর্থাৎ নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু মেগাস্থিনিস। এটা দেখো একটু আননোন কোশ্চেন হতে পারে যে প্রিলিমসের জন্য এই ধরনের কোশ্চেন, ওই জন্য এই কোশ্চেনটা আমি ইচ্ছে করে এখানে দিলাম। কারণ আমাদের ডিটেলসে পড়তে হবে, তার কারণটা হচ্ছে এই যে আমরা যদি শুধুমাত্র ওপর ওপর দিয়ে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আটকে যাবো, আনসার করতে পারবো না। এবং এখানে কিন্তু যদি অন্য কেউ যদি ডিটেলসে পড়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু মার্কসটা ক্যারি করে নিয়ে যাবে, এবং সে কিন্তু আমাদের থেকে নাম্বারটা কিন্তু এগিয়ে যাবে। সুতরাং শুধুমাত্র আমরা উপর উপর দিকে ডেট ওয়াইজ বা নাম মুখস্থ করবো না, তার সাথে সাথে একটু ডেপথে গিয়ে, একটু সময় নিয়ে একটু ডেপথে গিয়ে
তখনকার সমকালীন আহ, যে সমস্ত ব্যক্তিবর ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিসগুলো ছিল সেই পার্সোনালিটিসদের সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। এবং এই ক্ষেত্রে এই যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা কিন্তু তার একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল কিন্তু সেটাই। আচ্ছা, এছাড়া দেখো এটা হচ্ছে মেন্সের কোশ্চেন। এটা মেন্সের কোশ্চেন দেখো, ডিরেক্ট কোশ্চেন অনেকগুলো এসেছে এখান থেকে। ফার্স্ট রুলার অফ দ্য পালা ডাইনাস্টি, এছাড়া শাকা এরা কবে শুরু হয়, 23rd তীর্থঙ্করাজ কে ছিলেন। এটা আমি যখন বলছিলাম, যখন ওই প্রিভিয়াস এই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করার সময়, তখন এখানে বলেছি যে প্রিভিয়াস কোশ্চেন এখানে আছে এখানে। আচ্ছা, এছাড়া দেখো এই যে একটা আছে, কার্শপনা ওয়াজ দ্য টাইপ অফ, এই যে টার্মিনোলজি, এই যে ইম্পর্টেন্ট টার্ম দিয়ে কোশ্চেন, এই যে টার্মগুলোতে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া যে টার্মিনোলজি, সেখানে এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। এছাড়াও যে ফার্স্ট বেল্লা তরেন, আচ্ছা এটা অবশ্য তো মিডিয়েভাল ইন্ডিয়ার পার্ট। এটা এগুলো ছাড়া এসব বেদাস কী ছিল, অথবা বেদাস ওয়ার এটা কী ছিল, সেখান থেকে একটা কোশ্চেন এসেছে। সুতরাং প্রিলিমস এবং মেন্স কিন্তু একটা ইন্টিগ্রেটেড পার্ট। তোমরা যদি কেউ মনে করো যে আমি প্রিলিমসটাকে পড়বো, মেন্সটাকে এখন অ্যাভয়েড করবো, আগে প্রিলিমস পাস করি, সেটা কিন্তু খুব বড় ভুল হয়ে যাবে। আগে কী করতে হবে, প্রিলিমস এবং মেন্সের জন্য একটা স্ট্যান্ডার্ড কিছু একটা নোট বানিয়ে নিতে হবে। অর্থাৎ যদি কেউ যদি নোট অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা নোটগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তার পাশাপাশি যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক রাখতে পারো। কেউ যদি বাংলা কমফোর্টেবল হয় তাহলে স্বদেশ সভ্যতা ও বিশ্ব রাখতে পারো। এছাড়াও দেখবে ইংলিশে, আমার মনে হয় যে কোনো একটা স্ট্যান্ডার্ড নোট এবং যে কোনো একটি বই রাখলে এটা যথেষ্ট। এবং নোটটাকে তোমরা আর দিন দিন মডিফাই করবে, যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাও, সেগুলো নোট ডাউন করে নেবে। এবং নোটটাকে তোমরা A4 পেজে করতে পারো। সেক্ষেত্রে সুবিধা হবে কি, যে কোনো সময় তুমি নোটটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারো, বা তুমি অ্যাড অন করতে পারো, সেটা কিন্তু সুবিধে। এছাড়াও আহ, এছাড়াও তুমি যদি চাও তাহলে এই এই যে এই বই ছাড়াও আরও মার্কেটে কিছু অ্যাভেলেবেল বই আছে, কৃষ্ণারেটির বই আছে। সেক্ষেত্রে সেগুলো তোমরা দেখতে পারো। বাট আমার মনে হয় যে কোনো একটা বই এবং যে কোনো একটা স্ট্যান্ডার্ড নোটই যথেষ্ট অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার জন্য। মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু অনেক ডিটেলস আছে, সেক্ষেত্রে ওটা পড়তে হবে, বাট ওটা অন্যরকম জিনিস। বাট অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা যে টপিকগুলো ডিসকাশন করলাম, সেই টপিকগুলো দিয়ে ইন্ডিভিজুয়াল নোটস, এবং তার সাথে সাথে যে একটা, যদি যে কোনো একটা রেফারেন্স বই থাকে, তাহলে সেটা এনাফ। এবং তোমরা প্রথমে প্রিলিমসটাকে কোয়ালিফাই করবো, তারপর মেন্স পরীক্ষা দেবো, দিয়ে তারপর পড়বো আলাদা করে, এটা করবো না। একদম ইন্টিগ্রেটেড ওয়েতে একটা পড়াশোনা হবে, দুটো পাশাপাশি চলবে। এবং যত ডিটেলসে পড়া যায় তত ডিটেলসে পড়বে, কারণ এখন যেভাবে কম্পিটিশনটা বাড়ছে, কোথায় গিয়ে কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন দেবে, বা কোথায় কোন কোশ্চেনের লেভেল কেমন হবে, সেটা কেউ জানে না। 2023-এ যারা প্রিলিমস দিয়েছে তারা দেখেছে যে সায়েন্স পোর্শন থেকে, বা ইভেন হিস্ট্রি অনেক পোর্শন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, অনেকে আটকে গেছে, কাট অফগুলো কত কমে গেছে। সুতরাং আমাদের কোনো রিস্ক নেব না, প্রত্যেকটা টপিক থেকে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করা যায় কালেক্ট করবো, নোট ডাউন করবো সেগুলোকে। আর পাশাপাশি যে কোনো একটা রেফারেন্স বই রাখবো। এটা তোমাদের চয়েস, তোমরা কি রেফারেন্স রাখবে, বাট আমি বলবো যে কোনো একটা ভালো নোট তোমরা হাতের কাছে রাখো, যেটাকে তোমরা প্রিন্ট করে নিয়ে পরে অনলাইনে, এবং সেখান থেকে তোমরা রিভিশন করতে দেখবে সুবিধা হবে। এছাড়াও এটা দেখবে একবার তৈরি হয়ে গেলে প্রিলিমস মেন্স তোমার আজীবন কাজে লাগবে। সুতরাং আহ, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, বলতে গেলে এই আর কি, কিছুই নয়। মানে তোমার প্রত্যেকটা টপিকগুলো নিয়ে একটা নোট নোট ডাউন করতে হবে, 12টা হোক 14টা হোক, টপিকগুলো নিয়ে নোট বানাতে হবে 3-4 পেজ করে একটা। সেগুলো যাতে রিভিশনের সুবিধা হয়, সেগুলোর জন্য নোট ডাউন করতে হবে। যে কোনো একটা রেফারেন্স বই তুমি রাখো, সেই স্বদেশ সভ্যতা বিশ্ব হোক, জীবন মুখোপাধ্যায়ের, এটা খুব পপুলার, ওই জন্য আমি এখানে ছবিটা দিয়েছি। আদারওয়াইজ তুমি যে কোনো একটা ফলো করতে পারো। আর এখানে প্রিভিয়াস এর কোশ্চেন তার সাথে সাথে দেখবে, অ্যানালিসিস করবে। এই হচ্ছে বলার অ্যানশিয়েন্ট ইন্ডিয়া সম্পর্কে। এরপরে দেখবে মিডিয়েভাল এবং মডার্ন ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করব। সেখানেও এরকমভাবে কিছু কিছু যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা তোমরা সবাই দেখলে, এবং যাদের যদি কোনো ডাউট থাকে, কিছু কোশ্চেন রিলেটেড বা কোনো টপিক সম্পর্কে যদি এক্সট্রা কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করবো, বা যদি কোনো ভিডিওর মাধ্যমে জানানো হয় তো জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরের ভিডিওতে।